কথা মাথায় রাখবেন, বৃহৎ স্বার্থের জন্য দেবাদিদেব মহাদেবকেও কিন্তু বিষপান করতে হয়েছিল। বিষপান যদি মহাদেব না করতেন তাহলে কিন্তু অমৃতর ভাগ দেবতারা পেতেন না। 2019-এর লোকসভা নির্বাচনের আগে এই দিলীপ ঘোষ সম্পূর্ণ আলাদা একজন ব্যক্তি ছিলেন, আলাদা একজন মানুষ ছিলেন, একেবারে মাটির মানুষ ছিলেন। কিন্তু 2019-এর লোকসভা নির্বাচনে ওই 18টা আসন জেতার পরে দিলীপ ঘোষ পুরোপুরিভাবে বদলে গেছেন। দিলীপ ঘোষের কাছে যাওয়া যেত না। দিলীপ ঘোষের মধ্যে একটা আত্ম অহংকার তৈরি হয়ে গেছিল যে সব কিছু আমার কৃতিত্ব, আমার জন্যই হয়েছে, এই সব কিছুর পেছনে আমার অবদান রয়েছে, আমি একাই সব কিছু করেছি, আমি না থাকলে 18টা আসন বিজেপি জিততে পারতো না। 2021-এ বিধানসভা নির্বাচনের যে ফলাফল সেটাও দিলীপ ঘোষ মনে করেন যে আমার জন্যই হয়েছে, আমি না থাকলে কোনো কিছুই হতো না। অবশ্যই দিলীপ ঘোষের অবদান রয়েছে, কিন্তু এটা দিলীপ ঘোষের একার কৃতিত্ব নয়। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। প্রথমেই আপনাদের সকলকে কল্পতরু দিবস এবং ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। 2026 আপনাদের সবার ভালো কাটুক, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আলোচনা করব, সেটা হচ্ছে গতকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বৈঠকে দিলীপ ঘোষকে ডাকা হয়েছিল এবং দিলীপ ঘোষ সেখানে উপস্থিত ছিলেন। এই বিষয়টা নিয়ে গতকালকে থেকেই দেখছি বিভিন্ন সংবাদ মাধ্যমে চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে, কিন্তু যে বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে আপনি দিলীপ ঘোষের বিরোধী হতেই পারেন, আপনি দিলীপ ঘোষের সমালোচক হতেই পারেন। আমিও বিভিন্ন সময় দিলীপ ঘোষের অনেক কাজকর্মের সমালোচনা করেছি, যেমন 2021-এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে দিলীপ ঘোষের মোবাইল সুইচ অফ ছিল, দিলীপ ঘোষকে ফোন করে কর্মী সমর্থকরা পায়নি, কর্মী সমর্থকদের বিপদে দিলীপ ঘোষ পাশে ছিল না, সেটা নিয়ে আমি অনেক কথা বলেছি, অনেক সমালোচনা করেছি। জগন্নাথ কালচারাল ধামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে যেদিন দিলীপ ঘোষ গেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে গল্প করছিল, ছবি তুলছিল, সেটা নিয়েও আমি সমালোচনা করেছি। কিন্তু আপনাকে এটাও স্বীকার করতে হবে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে দিলীপ ঘোষের কিন্তু একটা ভূমিকা রয়েছে, দিলীপ ঘোষের একটা গুরুত্ব রয়েছে, দিলীপ ঘোষের অনেক অনুগামী রয়েছে, দিলীপ ঘোষের অনেক সমর্থক রয়েছে, যারা বর্তমানে দিলীপ ঘোষের মতোই সক্রিয় নেই, তারা বসে গেছে। এখন দিলীপ ঘোষ যদি সক্রিয় হন, তার সঙ্গে যদি তার অনুগামী সমর্থকরাও সক্রিয় হয়ে ওঠেন, তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে বলে আমি মনে করি না। 2026-এর বিধানসভা নির্বাচন আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আশা করি আপনারা সকলেই বোঝেন। এই লড়াই কিন্তু আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। এই লড়াই শুধুমাত্র একটা নির্বাচন জেতা নয়, এই লড়াই এই শাসককে ছুঁড়ে ফেলে দেওয়ার লড়াই, বিসর্জন দেওয়ার লড়াই। এই লড়াই আমাদের সবাইকে সব কিছু ভুলে এক হয়ে লড়তে হবে, সবাইকে এক ছাতার তলায় এসে লড়তে হবে। এই দিলীপ ঘোষকে আমি আজকে থেকে নয়, বহুদিন আগে থেকে চিনি, দিলীপ ঘোষকে খুব কাছ থেকে দেখেছি। 2019-এর লোকসভা নির্বাচনের আগে এই দিলীপ ঘোষ সম্পূর্ণ আলাদা একজন ব্যক্তি ছিলেন, আলাদা একজন মানুষ ছিলেন, একেবারে মাটির মানুষ ছিলেন। কিন্তু 2019-এর লোকসভা নির্বাচনে ওই 18টা আসন জেতার পরে দিলীপ ঘোষ পুরোপুরিভাবে বদলে গেছেন। দিলীপ ঘোষের কাছে যাওয়া যেত না। দিলীপ ঘোষের মধ্যে একটা আত্ম অহংকার তৈরি হয়ে গেছিল যে সব কিছু আমার কৃতিত্ব, আমার জন্যই হয়েছে, এই সব কিছুর পেছনে আমার অবদান রয়েছে, আমি একাই সব কিছু করেছি, আমি না থাকলে 18টা আসন বিজেপি জিততে পারতো না। 2021-এ বিধানসভা নির্বাচনের যে ফলাফল সেটাও দিলীপ ঘোষ মনে করেন যে আমার জন্যই হয়েছে, আমি না থাকলে কোনো কিছুই হতো না। অবশ্যই দিলীপ ঘোষের অবদান রয়েছে, কিন্তু এটা দিলীপ ঘোষের একার কৃতিত্ব নয়। সেই সময় বিজেপিও কিন্তু লোকসভা নির্বাচনে আপনাদের নিশ্চয়ই মনে আছে 2019-এ 300-র বেশি আসন জিতেছিল বিজেপি একাই। আমি এনডিএর কথা বলছি না, বিজেপি একাই 300-র বেশি আসন 2019-এ জিতেছিল। সমস্ত রাজ্যেই বিজেপি ভালো ফল করেছিল, কিন্তু 2024-এ সেটা করেনি। তাই 2024-এর খারাপ ফল 18 থেকে 12-তে নেমে আসা, এটা কিন্তু শুধু বিজেপি এই রাজ্যের নেতাদের দোষ নয়। বিজেপির অনেক সিদ্ধান্ত যেগুলো মানুষ ভালোভাবে নেয়নি, অনেক কিছুর ইম্প্যাক্ট পড়েছে 2024-এর লোকসভা নির্বাচনে। কিন্তু ওই যে 2019-এর 18টা লোকসভা আসন জেতার পরে দিলীপ ঘোষের মধ্যে যে পরিবর্তন এসেছিল, দিলীপ ঘোষ যেভাবে আত্ম অহংকারী হয়ে উঠেছিলেন যে আমি সব কিছু, আমার জন্যই সব কিছু হয়েছে, আমি না থাকলে কোনো কিছু হতো না, এই অহংকারের জন্যই কিন্তু দিলীপ ঘোষ শেষ হয়ে গেছেন। দিলীপ ঘোষের আজকে এই অবস্থা। তবুও আমি বলবো যে সিদ্ধান্ত অমিত শাহ এবং শ্রমিক ভট্টাচার্য নিয়েছেন দিলীপ ঘোষকে এই গুরুত্বপূর্ণ বৈঠকে ডেকে, এটা খুবই ভালো সিদ্ধান্ত, খুবই ভালো সিদ্ধান্ত। দিলীপ ঘোষের প্রয়োজন রয়েছে। আপনি দিলীপ ঘোষের সমালোচক হতে পারেন, বিরোধী হতে পারেন, কিন্তু এই সময়টা বিরোধিতা করার নয়। নিজেদের মধ্যে বিরোধিতা থাকতেই পারে, সমস্ত রাজনৈতিক দলে থাকে, ঠোকাঠুকি, একে অপরের বিরুদ্ধে ওই কাঠি কড়াকড়ি, এগুলো সব রাজনৈতিক দলে থাকে।
যত রাজনৈতিক দল রয়েছে সব রাজনৈতিক দলেই থাকে, অনেক রকম মানুষ থাকে রাজনৈতিক দলে, কিন্তু দিলীপ ঘোষ এই মুহূর্তে যদি সক্রিয় হয়ে ওঠে 2026-এর বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষের সঙ্গে যদি তার কর্মী সমর্থক, তার যারা অনুগামী রয়েছেন তারা যদি সক্রিয় হয়ে ওঠেন, দিলীপ ঘোষের ডাকে যদি তারা আবার লড়াইটা শুরু করেন, তাহলে এটা বিজেপির জন্য কিন্তু খুবই ভালো। এই যে 26-এর বিধানসভা নির্বাচন, আমরা বলছি হয় এইবার নয় নেভার, এই লড়াইয়ে সবাইকে হাতে হাত মিলিয়ে লড়াই করতে হবে। এই লড়াইটা কোনো একজন ব্যক্তিকে নেতা বানানোর লড়াই না, কোনো একটা রাজনৈতিক দলকে হারানোর লড়াই না, এটা বাংলাকে বাঁচানোর লড়াই, এটা হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। এই 26-এর বিধানসভা নির্বাচনে যদি আমরা একে অপরের মুখ দেখা দেখি বন্ধ করে, একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করে হেরে যাই, তাহলে কিন্তু আমরা কেউ পার পাবো না। যারা দিলীপ ঘোষের অনুগামী রয়েছেন, সমর্থক রয়েছেন, তারাও পার পাবেন না। যারা শুভেন্দু অধিকারীর অনুগামী রয়েছেন, সমর্থক রয়েছেন, তারাও পার পাবেন না, তাদেরকেও তৃণমূল ছেড়ে কথা বলবে না। যারা সুকান্ত মজুমদারের সমর্থক রয়েছেন, অনুগামী রয়েছেন, তারাও পার পাবেন না। যারা শ্রমিক ভট্টাচার্যের অনুগামী রয়েছেন, সমর্থক রয়েছেন, তারাও পার পাবেন না। কাউকে ছাড় দেবে না তৃণমূল কংগ্রেস। সাধারণ হিন্দু যারা বিজেপি করেন না, তারাও ছাড় পাবেন না। পশ্চিমবঙ্গের জনবিন্যাস 5 বছরে ভয়ঙ্করভাবে পরিবর্তন হয়ে যাবে, তখন আর বাংলাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব নয়। তাই এই লড়াই শেষ লড়াই, এই লড়াইয়ে সব আলোচনা সমালোচনা ভুলে এক হয়ে হাতে হাত রেখে লড়াই করতে হবে। আমাদের সবার একটাই লক্ষ্য, এই সরকারটাকে আগে বিসর্জন দিতে হবে, এই সরকারটাকে আগে উপড়ে ফেলতে হবে বাংলা থেকে। এই হিন্দু বিরোধী সরকার, এই তোষণকারী সরকার, এই জিহাদি সরকার, এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মদতদাতা সরকার, এই দুর্নীতিবাজ সরকার, চোরেদের সরকার, কাটমানির সরকারকে সবার আগে উপড়ে ফেলতে হবে বাংলা থেকে। একটা কথা মাথায় রাখবেন, বৃহৎ স্বার্থের জন্য দেবাদিদেব মহাদেবকেও কিন্তু বিষপান করতে হয়েছিল। বিষপান যদি মহাদেব না করতেন, তাহলে কিন্তু অমৃতর ভাগ দেবতারা পেতেন না। তাই বৃহৎ স্বার্থের জন্য, বৃহৎ লক্ষ্য পূরণের জন্য আমাদেরকেও প্রয়োজনে বিষ পান করতে হবে, হয় এইবার নয় নেভার। এটা সমালোচনা করার সময় নয়, একে অপরের পা টেনে নামানোর সময় নয়। যদি 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি হেরে যায়, তাহলে সমালোচনা করার অনেক সময় পাবেন। এখন সমালোচনা করলেও কিছু হবে না। আপনি যতই সমালোচনা করুন না কেন, আপনি যতই গালাগালি করুন না কেন, এখন কিছুই হবে না। যেটা হওয়ার সেটাই হবে। তাই এখন আমাদের উচিত সবাইকে এক হয়ে এই লড়াইয়ে সামিল হওয়া। শুভেন্দু অধিকারী তো কোনোদিন প্রকাশ্যে দিলীপ ঘোষের বিরোধিতা করেনি, দিলীপ ঘোষও কোনোদিন প্রকাশ্যে শুভেন্দু অধিকারীর সেইভাবে বিরোধিতা করেনি। সুকান্ত মজুমদার বা শ্রমিক ভট্টাচার্য কোনো নেতাই অন্য নেতার বিরোধিতা করেনি। হ্যাঁ, সমালোচনার কাজ যখন হয়েছে, কেউ যদি সমালোচনার কাজ করে থাকে, সেটা নিয়ে সমালোচনা করেছেন, মিটে গেছে। এখন সমালোচনা করার সময় নয়। এখন সমালোচনা করে আপনি কিছুই করতে পারবেন না। এর কোনো ইম্প্যাক্ট 2026-এর বিধানসভা নির্বাচনে পড়বে না। পড়লে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, খারাপ প্রভাব পড়বে, ভালো প্রভাব পড়বে না। তাই যদি বিজেপি হেরে যায়, যদি আমাদের প্রত্যাশা পূরণ না হয়, তখন মন ভরে সমালোচনা করবেন, যত ইচ্ছা সমালোচনা করবেন। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।